রেসপন্স কেমন মামা? কেমন রেসপন্স ঈদের দিন, ঈদের পরের দিন, আজকে অবধি কেমন? তুমি আসো তারপরে বুঝতে পারবে। কে মেইন লক্ষ্য হবে দুইটা। প্রথম বিষয় হচ্ছে ঠাকুরগাঁ থেকে মুভি দেখা কতটা প্যারা সেটা একটা দেখাবো, কত দূর যায় সেই মুভিটা কেমন হইলো না হইলো সেটা নিয়ে বকবক করতে লাগে, সেটা ইন ডিটেলস আজকের এই ভিডিওটাতে আমি দেখাবো। মানে হচ্ছে আমি দিনাজপুর যাবো, এখান থেকে সিনেমা হলে যাব, ওইখানে সিনেমা হলের পরিবেশটা দেখবো, তারপরে যেটা হবে সেটা নিয়ে ভাই বকবক তো হবে। সো যাই, একটা কথা বলেই রাখি যে এইটা আমার ফার্স্ট এভার ব্লগ, যেটা আমি চিন্তা ভাবনা করছি যে ভাই আমি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো মুভির এক্সপিরিয়েন্সটা সবার সামনে শেয়ার করব। এই জার্নিটা সবার সাথে কিভাবে এনজয় করা যায় সেটা সর্বোচ্চটা চেষ্টা করব। তো আমরা চলে আসলাম আমাদের স্টেশন, অর্থাৎ ঠাকুরগাঁ রোড স্টেশনে। দেন ভাই টিকিট কাটার পালা, কি করবো আর। আমরা স্টেশনে অপেক্ষা করতেছি, একটু এস্থেটিক লুক নেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু হচ্ছে না। আবার সেই এস্থেটিক লুক ভাই আনার জন্য ভাই পানির বোতল কিনে সেটাকে ক্লোজ অ্যাঙ্গেল থেকে ভিডিও করে তারপরে হাঁটা দিলাম। আর কি ট্রেনের সিগন্যাল, কারণ যে পরিমাণ মানুষ, আর বাঙালি তো জানোই ভাই যে চিপা সুপা পাইলেই ঠেলাঠেলি শুরু করে ফেলায়। এই ঠেলাঠেলির মধ্যে কোনো মতে উঠছি ট্রেনের মধ্যে, অ্যাস্থেটিক সেই লুক খান মানে ট্রেনে উঠার যে সিন খান সেটা শ্যুট করতে পারি নাই। তারপরে ভাই ট্রেনের মিডলে উঠা চাপার মধ্যে বসে আমার সিট আমার হাতে পাওয়ার পরে দেখি যে ভাই চাচা দাঁড়ায় আছে। আর এই যে ভাইজান সেই মনোরম পরিবেশের মধ্যে সুন্দর একখান নদীর পার হইয়াই একখান কাটে কুটে সুন্দর করে পুরা 1.5 ঘন্টা পুরা 2 ঘন্টার জার্নি রে 2 সেকেন্ডে কেমনে করতে লাগে আমার কাছে শিক্ষানো। বাঙালি ট্রেন থামার আগে আমরা রেডি যে ভাই নামতে তো হবে, আর এইদিকে ভাই ট্রেনটাই থামে নাই। আইসা বললাম আমরা দিনাজপুর, তো নামনের আগেই লোকজন সবাই পাগল হয়ে গেছে যে ভাই আমি আগে নামবো। চিপা চাপার মধ্যে কোনো মতে নামলাম। নামনের পরে দেখি যে ভাই ঈদ তো মনে করো যে স্টেশনে লাগিয়ে গেছে, সবাই পাগলের মতো ছুটতেছে স্টেশনের মধ্যে। তো এইসব ভিড়ের মধ্যে থেকে হাঁটাহাঁটি চালু, টিকিট দেখায় বের হয়ে চলে আসলাম দিনাজপুরে। যাইতে আবার আমাদের সামনে সাকিব খানের রকিস্টার। মানে বিকালের থেকে সন্ধ্যার শো কয়টায় আছে? রেসপন্স কেমন মামা? কেমন রেসপন্স ঈদের দিন, ঈদের পরের দিন, আজকে অবধি কেমন? তুমি আসো তারপরে বুঝতে পারবে। এখন বাজে প্রায় 3টা। হ্যাঁ, আমরা যখন রওনা দিই তখন ছিল 12টা, মানে যখনকার জার্নি শুরু আমাদের। তো 3টার দিকে পৌঁছাইছি আমরা দিনাজপুর। তো দিনাজপুরে আসার পরে প্রথম কাজ যেটা ছিল সেটা হচ্ছে দেখা যে মুভিটা আসলে লাগছে কিনা। সো মুভিটা লাগার পরে তারপরের জিনিসটা হচ্ছে শো কয়টা। তো আমি যখন যাই তখন অলরেডি একটা শো চলতেছিল। আমি তাদেরকে বলছিলাম যে ভাই কেমন চলতেছে, তারা কোনো রেসপন্স করে না। তারা বলছে আসো দেখো, দেন তারপরে দেখিও নে, মানে এগুলা নিয়ে কথা বলা যাবে না। সো অবভিয়াসলি এরপরে আরও 2টা শো আছে, একটা হচ্ছে 6টা 30-এ, আর এরপরে আর একটা শো আছে সেটা হচ্ছে মেবি 9টা বা 9টা 30-এ সামথিং এরকম হবে। সো আমরা 6টা 30-এর শোটাতে যাওয়ার ট্রাই করব। এখন বাজে 3টা, সো আমাদের হাতে সময় আছে আরও 3 ঘন্টা প্রায়। তো এই 3 ঘন্টা আমি আমার এক ফুপুর বাসায় আসছি, আমার এক আত্মীয়র বাসায় আসছি। তো এইখানে একটু রেস্ট নিব, রেস্ট নেওয়ার পরে খাওয়া দাওয়া করে তারপরে প্ল্যানিংটা করা যাবে। সো একটা মুভি দেখতে কি পরিমাণ হ্যাসেল পোহাইতে হচ্ছে এটা জাস্ট আমি একটু সবাইকে দেখাই, এই আর কি। সো দেখা হচ্ছে পরের ক্লিপে। তাই আবার সেই অটোতে চইরা রওনা দেওয়া আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্য সাকিব খানের রকিস্টার দেখার জন্যে।
তো দিনাজপুরের সেই বিখ্যাত মডার্ন মোড়ে হাজির মডার্ন সিনেমা দেখার জন্য রকি স্টার। আসসালামু আলাইকুম, আর 4টা টিকিট দিয়েন। জি, আর হলের মধ্যে প্রবেশ করার পরে আমার চোখের মধ্যে যে সুন্দর দৃশ্যটা উকি দিল সেটা হচ্ছে এই যে অসাধারণ চেয়ার। মানে এই চেয়ারগুলোতে বসলে আমার মনে হয় না পরের দিন আর মানে মাজা দিয়ে উঠতে লাগবো। এই চেয়ারেই দিন শেষে বসার পরে এনজয় করা আমাদের সাকিব খানের রকস্টার। দীর্ঘ প্রতীক্ষা, মানে এই যে জার্নির প্রায় এন্ড হয়ে গেছে। এখন বাজে 9:44। বলা চলে পুরো দিনটা একটা মুভির পেছনে আমার দেওয়াটা কতটা যৌক্তিক ছিল। আর এই মুভিটা দেখার জন্য এত দূর আসাটা কি আসলে ওয়ার্থ ইট ছিল কিনা সেটা নিয়ে গল্প করব। প্রথম বিষয় হচ্ছে আমি আমার স্টুডিওতে নাই, যেটা ব্যাকগ্রাউন্ড দেখে বোঝা যাচ্ছে, আর আশেপাশে সবকে এনভায়রনমেন্ট দেখে বোঝা যাচ্ছে। এখন এবার আসি একদম ট্রু অনেস্ট ব্রুটাল রিভিউ করার আগে আমি বলে রাখি, সাকিব খানের এই রকস্টার দেখার জন্য আমাকে চলে আসতে হয়েছে কোথায়? অবভিয়াসলি দিনাজপুরে। তো দিনাজপুরে আসার পরে যে অবস্থা সিনেমা হলের যে অবস্থা, সেটার একটা আনুমানিক হাইলাইট আমি দিয়ে দিচ্ছি এই জায়গাতে, যে দেখবে যে ভাই বাংলা মুভি ইন্ডাস্ট্রি মানে আগাবে কিভাবে যদি আমাদের হলই না থাকে। আর হল যেই কয়েকটা আছে সে কয়েকটা হলের যে অবস্থা সেটা এই যে সবার চোখের সামনে। আমি তো এটা জলজান্ত প্রমাণ। সাকিব খানই একটা মানুষ, যে মানুষটার জন্য মানুষজন এত এক্সাইটেড হয়ে ভাইজান মুভি দেখতে যায়। সেই জায়গাতে প্রতিবারে সাকিব খান তার নিজের অ্যাক্টিংকে ছাড়ানোর জন্য বা নিজের পারফরমেন্সকে ছাড়ানোর জন্য যথেষ্ট চেষ্টা করে। এবার যে সাকিব খানের রকস্টার মুভিখান আসছে সেটা দেখার পরে আমার বেশ কিছু মিক্স রিয়াকশন আছে। এখন আমি বলি আমার পার্সপেক্টিভ থেকে, যারা যা সহজলভ্যভাবে ভাই যায় মুভিখান দেখে দেন সেটা নিয়ে রিভিউ দেয়, এই টাইপের যারা, তাদের পার্সপেক্টিভ আলাদা হইতে পারে। আমি প্রায় 100 কিলোমিটার আশেপাশে যে লং জার্নি করে পুরো একটা দিন এই মুভিটার উপর ইনভেস্ট করে সেটা দেখার পরে আনন্দ উপভোগ করার যে ভাই আগ্রহটা, সেটা কতটা আমার মাঝে ছিল এই মুভিটা দেখার পরে সেটা তো। এখন আসি সাকিব খানের আদার্স যে মুভিগুলো আছে, আমি একটু ফ্রিলি কথা বলি, যেহেতু আমি স্টুডিওতে নাই সেহেতু একটু বসে আলোচনা করি। সাকিব খানের আদার্স যে মুভিগুলো আছে সেই মুভিগুলোর কথা যদি বলি, সেই মুভিগুলোর থেকে এই মুভিটা একটু আলাদা। কোনখান থেকে একদমই ভাই চিরাচরিত সেই সাকিব খানকে আমরা দেখছি সেটারও একটা উদাহরণ এখানে আছে। ভিজুয়ালটা, সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে আদার্স যে জিনিসগুলা, সেইটাকে 10 on 10 ছাড়া অন্য কোনো কিছু দিবে এমন কোনো রিভিউয়ার আমার মনে হয় না রিসেন্ট টাইমে বাংলা ইন্ডাস্ট্রিতে হয়েছে। কারণটা হচ্ছে ভাই ভিজুয়াল পুরাই মাখন, এক কথায় মাখন। সাকিব খানের এই রকস্টারের ভিজুয়াল একেবারে পুরাই চখাম। এটা অবভিয়াসলি একটা পজিটিভ দিকে যাবে। এইটা সাকিব খানের আদার্স যে মুভিগুলা সেই মুভিগুলা থেকে একটু আলাদা। বললাম না কিছু জিনিস আলাদা, একটু আলাদা। এবার আসি স্টোরির ক্ষেত্রে, আমি ডিসঅ্যাপয়েন্টমেন্টের শিকার হয়েছি স্টোরিতে। কেন সেটা তো আসবে। আমার যে ক্লান্তি, মানে এই যে আমি জার্নি করে আসলাম, দেন মুভিখান দেখলাম, এখন আবার বাড়িতে যাওয়ার চিন্তা ভাবনা আছে, আবার যাব কি যাব না চিন্তা ভাবনার মধ্যে আছি, ট্রেনে যাইতে হবে, সব মিলায় আমার কাছে মুভিটা দেখা একটু হ্যাসেল মনে হয়েছে। মুভিটা দেখে এনজয়ের থেকে একটু হ্যাসেল মনে হয়েছে। তাহলে মুভিটার ফার্স্ট হাফ সেকেন্ড হাফের তুলনায় অনেক উইক ছিল বেশ কিছু এই জায়গাগুলো আমি ধরাই দিব। তার আগে আরো কিছু জিনিস আছে সেগুলো নিয়ে কথা বলা উচিত। বাংলা ইন্ডাস্ট্রিতে সাকিব খানই একটা মানুষ, যে মানুষটার কারণে বলা চলে যে হল 90% টিকে আছে, 80 থেকে 90% টিকে আছে। তো সেই হলগুলাতে যদি এরকম সিচুয়েশন থাকে, হলের অবস্থা যদি এরকম থাকে, আমি কেন বারবার হলের দিকে যাচ্ছি মুভির থেকে সরে আসে, কারণ ভাই একটা হলের এক্সপিরিয়েন্সটাই অনেক বড় ইম্প্যাক্ট ফেলে মুভির ক্ষেত্রে। সো যারা আমরা রুরাল এরিয়াতে আছি, যারা আমরা এমন একটা এরিয়াতে আছি যে জায়গায় হল পাওয়া একদম ভাই খুবই কঠিন একটা বিষয়, সেই জায়গা থেকে ভাই আমি যদি বলবো যে এই হলগুলার সংস্কার করা উচিত। যে হলগুলা এখন পর্যন্ত সাকিব খানের বদৌলতেই বলি এই হলগুলা টিকে আছে। তো আমি আশা করব ইন ফিউচারে এই হলগুলার আরও উন্নত হবে, দর্শক টানার মতো সক্ষমতা থাকবে। যদিও বা জিনিসপত্র দেখে মনে হয় না এমন একটা সিচুয়েশন। স্টোরির কথা বলতেছিলাম, তো ফার্স্ট হাফটা কেন উইক মনে হইলো, উইক অনেকটাই মনে হয়েছে, বাট সেকেন্ড হাফে পেসটা যদিও বা ধরতে গেছে, দেন তারপরেই হয়েছে ভেজালটা, তারপরেই মুভিখান শেষ হয়ে গেছে।
প্রথম হচ্ছে সাবিলা নূরের সাথে সাকিব খানের যে কেমিস্ট্রিটা সেটা জাস্ট হুট করেই হয়ে যায়, সেই ইমোশনটা বিল্ড করে না, ইমোশনটা আমার চোখের মধ্যে পড়ে নাই, আমার চোখে ধরা পড়ে নাই, ইমোশনটা বিল্ড করলো। এর থেকেও সবচেয়ে বড় যে জিনিসটা ভাই, একটা কোর স্টোরি, যে স্টোরিটার বেইজে পুরো মুভিটা হচ্ছে। সাবিলা নূরের সাথে তার কেমিস্ট্রির পরের যে ঘটনাটা আমাদের শোনার বেশি আগ্রহ ছিল, সেই স্টোরিটা শুধু তার স্টোরি না, তার বাপ মায়ের স্টোরি, তার স্টোরি, যে প্রেজেন্টেশনটা, সেই প্রেজেন্টেশনটা উইক লাগছে আমার। এই জায়গায় চলে আসে সাকিবের কাছে, সাকিব খানের কাছে। তো সাকিব খানের কাছে আমাদের আগ্রহ কি থাকে? সাকিব খানের কাছে আমাদের আগ্রহ থাকে যে ভাই সাকিব খান এর তুলনায় নিজেকে যেন আমরা ছাড়াই নিয়ে যেতে দেখি, প্রিন্সের মতো না যে ভাই ডাউনফলের দিকে যাবে। ওই দিক থেকে ফার্স্ট হাফে হালকা উইক মনে হয়েছে, বাট সেকেন্ড হাফে তার স্ট্রংলি কামব্যাকটা সত্যি পুরাই অতুলনীয়। এই জায়গায় আমার সেন্সর বোর্ডের কাছে বেশ কিছু প্রশ্ন আছে। সেই প্রশ্নের মধ্যে একটা হচ্ছে ইউ সার্টিফিকেট দেওয়া। কেন তারা এই জিনিসটা ইউ সার্টিফিকেশনটা দিল সেটা আমার বোধগম্য না। এখন অনেকে বলবো যে ভাই এইসব ধোয়া মোয়া উড়া বা মদ গাঁজা খাওয়া, এই জিনিসগুলো তো ভাই আমাদের চিরাচরিত মুভির মধ্যে এটা চলেই। তবে এই জায়গাতে যদি সার্টিফিকেশনটা ঠিক করা হইতো, অবভিয়াসলি আমার মতো আরও দু একজন ভাবতো যে ভাই নিয়ে যাবো কি নিয়ে যাবো না। যদিও বা বাংলা ইন্ডাস্ট্রিতে এই সার্টিফিকেশন নিয়ে অনেকের অনেক জল্পনা কল্পনা আছে, অনেকের অনেক কাহিনী কিচাং আছে, বাট আমার কাছে মনে হয় সার্টিফিকেশনটা চেক করা উচিত। আমার কাছে মনে হয়েছে সাকিব খানের ইউ সার্টিফিকেশনটা বাদ দিয়ে অন্য কোনো সার্টিফিকেশন দিলে ভালো হতো না। অ্যাডাল্টের তো আমি যাচ্ছি না, অ্যাডাল্টের কোনো কিছুই ছিল না পুরো মুভির মধ্যে, বাট আমি চাচ্ছিলাম না একদম ওভারঅল ইউনিভার্সাল করার আগে একটু কিন্তু রাখার চিন্তা ভাবনা করা যাইতো। আমি এই জায়গায় একটা কমপ্লেন রেখে দিচ্ছি। হ্যাঁ, অনেকে এখন বলবে যে ভাই সাকিব খানের কী অবস্থা। সাকিব খানের অবস্থা ভাই চখাম জটিল অস্থির। কারণ আমার কাছে মনে হয়েছে আগে যে প্রিন্স মুভিটা আসে, সেই প্রিন্স থেকে ভাই ফার মোর বেটার অ্যাক্টিং করছে সেকেন্ড হাফে। ফার্স্ট হাফের কথায় আসতেছি, অ্যাক্টিংটা সেকেন্ড হাফে একটু বেশি চোখে লাগার মতো। যার সবচেয়ে বড় রিজনটা হচ্ছে সেকেন্ড হাফটা তার স্টোরিটার, কোর স্টোরিটার বেসটা শক্ত করতে যাচ্ছিল তার অ্যাক্টিংয়ের থ্রুতে। ইভেন আমার কাছে মনে হয় ফার্স্ট হাফের তুলনায় সেকেন্ড হাফটা অডিয়েন্স বেশি ধরে রাখার জন্য যথেষ্ট ছিল। তবে এখানে আসি মেইন পয়েন্টটা ভাই, যারা ফার্স্ট হাফটা দেখছে তারা বলতে পারবে সেই কেমিস্ট্রিটা, সেই ইমোশনটা আমরা বিল্ড হইতে দেখি নাই। সত্যি কথা বলতে গেলে বিল্ড হইতে দেখি নাই। স্টোরিটা প্রথম দিকে আমার কাছে পাকাপোক্ত মনেই হয় নাই, সোজা সাপটা বিষয় পাকাপোক্ত মনেই হয় নাই। যার কারণে আমাদের যে ইমোশনটা সাবিলা নূরের সাথে সাকিব খানের যে ইমোশনটা, সেইটাকে আমরা প্রথম হাফে ধরতে পারি নাই। প্রথম হাফের কথা বলছি, স্পেসিফিকভাবে প্রথম হাফের কথা বলছি। সেকেন্ড হাফে যাওয়ার আগে এবার চলে আসি যে লিনিয়ার নন লিনিয়ার আকারের যে স্টোরি টেলিংয়ের যেই চিন্তা ভাবনাটা ছিল, সেটার প্রেজেন্টেশনটা আমার কাছে অনেকটা উইক মনে হয়েছে। সাকিব খানের পার্সপেক্টিভ থেকে দেখি, প্রিন্সের পার্সপেক্টিভ থেকে দেখি, যেহেতু তার আগের মুভি ছিল প্রিন্স, সো ওই দিক থেকে দেখলে আমার কাছে মনে হয়েছে 10 on 10। কেন? কারণ হচ্ছে তার আগের মুভি প্রিন্স, তার থেকে ফার মোর বেটার অ্যাক্টিং, ফার মোর বেটার প্রেজেন্টেশন আমার কাছে মনে হয়েছে। সেকেন্ড হাফের কথা যদি বলতে চাই তাহলে এখানে অবভিয়াসলি স্পয়লার হয়ে যাবে, তো সেই স্পয়লারে না যায় আমি শুধুমাত্র এটুকুই বলবো যে সেকেন্ড হাফে যে পারফরমেন্সটা ডেলিভার করছে সেটা জাস্ট অসাধারণ, অকল্পনীয়। হাফে যেইখানে আমার বোর লাগতেছিল, ফার্স্ট হাফে যেই জায়গায় আমি বামে ডানে সব জায়গায় সিগারেট খাইতে দেখতেছিলাম সবাই রে, তো লাগতেছিল এমন একটা সিচুয়েশন হয়ে যাচ্ছিল যে আমি পুরো ফার্স্ট হাফটা শেষ করতে পারবো কিনা, সেটা সন্দিক্ষণে আমি যখন ছিলাম, তখন সেকেন্ড হাফটা যেন পুরা জিনিসটা ক্লিয়ার করে। সেকেন্ড হাফে স্টোরিগুলো রিভিল হওয়া শুরু হলো, একটু সুন্দর করে গুছায় আমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করলো। সেকেন্ড হাফে সেই স্টোরিটার কোর যে পয়েন্টটা, ইমোশনটা, সেটা হিট করা শুরু করলো। মুভির নাম রকস্টার, সো অবভিয়াসলি গান তো থাকবেই। এবার আসি গানের দিক দিয়ে। পুরো এই মুভিটাকে আমার পার্সেন্টেজ আকারে প্রেজেন্ট করতে হলে তাহলে ভাইজান 30% মদ গাজা, 30% ভিজুয়াল আর 40% মিউজিক, এই সব কিছুর কম্বিনেশনে আমাদের এই সাকিব খানের রকস্টার। স্টোরি নিয়ে বকবক করার জন্য আমাকে বাসায় যাইতে লাগবে, রিল্যাক্সে স্ক্রিপ্ট লিখতে লাগবে, দেন সেটাকে নিয়ে বকবক করব। তবে এই যে আমার এত দূর আসা, এই যে পুরো মুভিটা দেখা, চিন্তা ভাবনা করে আমার বকবক করাটা ওয়ার্থ ইট হয়েছে, আমি বলবো না। আমি আরো ফার মোর বেটার এক্সপেকটেশন নিয়ে এত দূর আসছিলাম মুভিটা দেখার জন্য, তো সেই এক্সপেকটেশন হাফ ফুলফিল করছে তার ভিজুয়ালটা। কারণ আমার কাছে মনে হয় এখন পর্যন্ত সাকিব খানের সেরা চয়েস হয়েছে সাকিব খানের এই রকস্টারে। আমার কাছে মনে হয় শুধু সেইটা এনাফ থাকবে না কোনো মুভিকে একদম ওভারকিল্ড বলে দেওয়ার মতো। ইমোশনালভাবে অ্যাটাচ হয়ে নাই যে ইমোশনটা আমাদের সাথে সেই মুভিটার বিল্ড হওয়ার কথা ছিল। তো আমার এত দূর আসাটা, মুভিটা দেখা, তারপরে এরকম হ্যাসেল নিয়ে রিভিউ দেওয়ার
মধ্যে যে আগ্রহটা, সে আগ্রহটা শুধুমাত্র এই সাকিব খানের জন্য। আর আমি মনে করব ইন ফিউচারে সাকিব খান আরও বেটার মুভি প্রেজেন্ট করবে, আরও অসাধারণ কিছু প্রেজেন্ট করবে। সাকিব খানের সব রেকর্ড তৈরি করে ফেলবে, সাকিব খানের সব রেকর্ড ভাঙে ফেলবে। তবে আমার কাছে এই মুভিটাকে অ্যাভারেজ মনে হয়েছে এখন পর্যন্ত। বি অনেস্ট, আমার কাছে মন থেকে মনে হয়েছে সাকিব খান সেকেন্ড হাফে যে অ্যাক্টিংটা করছে, ফার্স্ট হাফে যদি সেই অ্যাক্টিংটা করতো, ফার্স্ট হাফটাকে সেইভাবে জমাইতো, সেই স্টোরিটা যদি ফার্স্ট হাফ থেকে সেইভাবে বিল্ড করে আসতো, সেকেন্ড হাফে যে কোর স্টোরিটাকে গেছিলো, সেকেন্ড হাফে যেইভাবে বিল্ড করার চেষ্টা করছে, সেটা যদি ফার্স্ট হাফে হইতো, তাহলে আমার কাছে মনে হয় পুরো মুভিটায় জমে ক্ষীর হয়ে যেত। আমার জার্নির সফর শেষ হইলো, বাসায় যাব, দেন লেখালেখি করব, তারপরে আবার রিপ্রেজেন্টেশন হবে, মুভিটাকে নিয়ে বিস্তারিত গল্প স্বল্প হবে। তবে বেশ কিছু জিনিস আছে মুভিটাকে নিয়ে কথা বলার, সেগুলো আমরা বাসায় যাই বলবো। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। ততদিন সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দিস সাবি 2.1 সাইনিং আউট।